আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা জয়েন করছো আমাকে একটু বলো যে সব ঠিকঠাক আছে কিনা, সব ওকে আছে কিনা, সব ওকে আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও। একটু বলো যে সব ঠিকঠাক আছে কিনা, সব ওকে আছে। আচ্ছা, তো আজকে আমি আসলে যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিম্পল ব্যাপার, যে কারা জিতলো, ফার্স্ট টাইমাররা জিতলো নাকি সেকেন্ড টাইমাররা জিতলো। এখন কেউ যদি জিতে যায় তাহলে আরেকজন হেরে যাবে। নর্মালি একটা গেম যদি হয়, কেউ জিতলে কেউ হারে। এখন এখানে কি জেতা হারার কিছু হইলো, এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে কথা বলতে চাই। ঠিক আছে? আচ্ছা, আর একটু চলো আমরা একটু দেখি জিনিসটা আসলে ঘটনা কি ঘটছে। আমি তোমাকে একটু বুঝাই, ব্যাখ্যা করে বুঝাই বলি। দেখো একটা জিনিস, আমি মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিছি, আচ্ছা ঠিক আছে, দেখো আমি মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিছি তখন সিট ছিল 3000। ঠিক আছে? আমার যতদূর মনে পড়ে তার কম ছাড়া বেশি ছিল না। 3000 সিট ছিল কিনা আমার খেয়াল নাই, 3000-এর সামান্য একটু কম ছিল। আচ্ছা, এই 3000 সিটের মধ্যে আমার সময় 60% পাইছে সেকেন্ড টাইমাররা, আর 40% পাইছি আমরা ফার্স্ট টাইমাররা। 40% আর 60% পাইছি সেকেন্ড টাইমাররা। ব্যাপারটা কি ক্লিয়ার? আমি যদি ওই সময় সেকেন্ড টাইমারদের কোনো নাম্বার কাটতো না, যদি তোমাদের মতো ওই সময় 5 মার্ক কাটতো, তাহলে আমি ঢাকা মেডিকেলে চান্স পেতাম। যাই হোক, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই। এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা কি একটু বলি। তবে এটা আসলে ফেয়ার ছিল না, এই যে নিয়মটা, এটা আসলে ফেয়ার ছিল না। যার জন্য নিয়ম করা হইলো 5 মার্ক। তো 5 মার্ক যখন নিয়ম করা হইলো, তখন আমরা এসে দেখলাম যে সেকেন্ড টাইমারদের চান্স প্রাপ্তির হার অনেক কমে গেছে, অনেক। গত বছর হয়তো 1000 চান্স পাইছে, তার আগের বছর কিন্তু আরো কম পাইছে। এমনও আমরা দেখছি গত বছর 1000 চান্স পাইছে, এর পিছনে কারণ আছে, গত বছর সিট কিন্তু 1000 বাড়ছে। এটা চিন্তা করতে হবে তোমার। গত বছর ধরো 5400 সিট ছিল, আমি ধরে নিচ্ছি, তার ভিতর 1000 সেকেন্ড টাইমার চান্স পাইছে, তাহলে ফার্স্ট টাইমার কত চান্স পাইছে? 4400। গত বছর 4400 ফার্স্ট টাইমার চান্স পাইছে, অথচ তার আগের বছর সিটি ছিল 4400, তার আগের বছর সিটি ছিল 4400। ফলে এখন দেখো এই যে সিট বাড়ছে, এটা তোমার উপকার হয়েছে। এখন তার আগে একটা কথা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি যদি একজন ফার্স্ট টাইমারের পার্সপেক্টিভ থেকে দেখি, তাইলে আমি জানি যে একজন সেকেন্ড টাইমারের 5 মার্ক কাটা যায়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আমি যখনই দেখতেছি 2 মার্ক কাটা যাচ্ছে, ফার্স্ট টাইমার হিসেবে আমি যদি এই জায়গায় থাকতাম, আমরা যতই বলি স্বার্থপর এইটা ওইটা, কিন্তু এটা খুবই লজিক্যাল। ঠিক আছে? কারণ আমার স্বার্থ আমি দেখবো না তো আর কে দেখবে? ঠিক এই কারণে একজন ফার্স্ট টাইমার যখন দেখতেছে 5-এর জায়গায় 3 কাটতেছে একজন সেকেন্ড টাইমারের, তখন তার মন খারাপ হচ্ছে। এটা খুবই লজিক্যাল। কারো যদি মন খারাপ মানে হয়, এটাকে তুমি কোনোভাবে এটাকে মানে সে হিংসুটে, সে স্বার্থপর, এই ধরনের কথাবার্তা বলা উচিত না। প্রথম কথা, আমি ফ্র্যাঙ্কলি এটা মনে করি। কারো মন খারাপ হইতেই পারে, কিন্তু আমি আসলে বুঝাবো বা আমি দেখাই দিব যে আসলে কি হইলো, তোমার লাভ হবে না ক্ষতি হবে, ওভারঅল ব্যাপারটা বোঝাচ্ছি। তাইলে এখানে তোমার মন খারাপ হওয়াটা লজিক্যাল, এটা নিয়ে কোনো আমার আপত্তি নাই। আবার একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি জানো 5 মার্ক কাটবে, তুমি খুশি হবা। এখন 3 মার্ক কাটতেছে, তুমি খুশি হবা, এইটাও লজিক্যাল। ঠিক আছে? ফলে আলটিমেটলি সেকেন্ড টাইমারের একটু লাভ হইছে, এটা সত্যি। ফার্স্ট টাইমারের ওই চিন্তা করলে ওই, দেখো এখানে ব্যাপারটা এরকম যে এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এদের একটু লাভ হইলে এদের একটু লস হইছে। তবে কতটুকু লস হবে আমি মোটামুটি একটা আইডিয়া তোমারে দিই। ধরো 5400 সিট আছে, হ্যাঁ, তো 5400 সিটে গত বছর 1000 চান্স পাইছে। এবছর আমি মনে করি যে খুব বেশি হলে 1300 চান্স পাবে সেকেন্ড টাইমার, হয়তো 300 সিট বেশি পাইতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে তোমার মন খারাপ হইলো। কিন্তু একটা জিনিস ফার্স্ট টাইমার যারা আসতো, একটু চিন্তা করো যে তুমি এমনিতেও চান্স মিস করতে পারতা। হ্যাঁ, হইতে পারে যে যদি 5 মার্ক কাটতো তাও তুমি চান্স মিস করতে পারতা, তখনই কিন্তু তুমি সেকেন্ড টাইমার। ঠিক আছে? তখনই কিন্তু পাশার দানটা উল্টে যাবে। তখন কিন্তু তুমি আবার সেকেন্ড টাইমারের মতো চিন্তা করবা। খুব স্বাভাবিক যে আমি যে নৌকায় থাকি, আমি চাই ওই নৌকা যেন না ডুবে। দরকার হলে পাশের নৌকারে ডুবাই, আমার নৌকারে আমি সেভ করব। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। তো খুব স্বাভাবিক
যে আমার মনে হয় যে এইটা, ফলে আলটিমেটলি যেটা হইতো যে অন্য বছর হয়তো 4400 চান্স পাইতো ফার্স্ট টাইম, আর এবার হয়তো 4100 পাইতে পারে। এইটা আসলে বড় ডিল না। তুমি দেখো একটা অনেক ভার্সিটি আছে যেখানে সেকেন্ড টাইমারদের কোনো নাম্বার কাটতেছে না, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সমান সমান প্রতিদ্বন্দ্বিতা করতেছে না। এরপর তুমি বিসিএস এর ব্যাপারটা দেখো, কোনো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার থার্ড টাইমার ফোর্থ টাইমার কিছুই নেই, সবাই মিলে কম্পিট করতেছে। ফলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে 5 মার্ক এটা অনেক, কারণ তোমরা নিজেরা দেখছো যে 0.25 যখন একটু এদিক ওদিক হয় তখন কিন্তু বিশাল একটা চেঞ্জ চলে আসে, শত শত সিরিয়াল পিছায় যায়। আমি দেখছি একই নাম্বার পেয়ে কেউ চান্স পাইছে কেউ চান্স পায় না, এরকম কিন্তু হয়। ফলে সেখানে 3 মার্ক কিন্তু কম না, মানে ফার্স্ট টাইমার যারা ভাবতেছো যে সব সেকেন্ড টাইমার চান্স পেয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না। ঠিক আছে, যারা ফার্স্ট টাইমার চান্স পাওয়ার মতো তারা পাবে, আর দিন শেষে তোমরা ফার্স্ট টাইমাররা অনেকেই সেকেন্ড টাইমার হয়ে যাবা। মানে অনেস্ট অপিনিয়ন যে এখন অনেকেই আছে যারা আপত্তি করতেছে, এখন অনেকেই আছে যারা মানে যুদ্ধ করতেছে যে কেন সেকেন্ড টাইমারদের 2 মার্ক কম করা হইলো। যারা যুদ্ধ করতে তাদেরই অনেকে সেকেন্ড টাইমার হয়ে যাবে এবং তখন সেকেন্ড টাইমারদের পক্ষেই যুদ্ধ করবে, মানে এই এই ব্যাপারগুলো হয়। হ্যাঁ, তো এখানে আমার কাছে মনে হয় যে 5 মার্ক একটু বেশি ছিল, কারণ তুমি নর্মালি চিন্তা করো যে গত বছরের আগের হিসাব যদি আমি বলি তাহলে মাত্র 600 650 স্টুডেন্ট সেকেন্ড টাইমার চান্স পাইছিল, সেখানে ওরা একটা বছর বেশি ইনভেস্ট করে একটা বছর নষ্ট করে। ফলে আমার মনে হয় যে 3 মার্ক লজিক্যাল। হ্যাঁ, 3 মার্ক নিয়ে মানে তুমি আসলে যেহেতু 5 মার্ক ছিল 3-এ আসছে, যার জন্য ফার্স্ট টাইমারদের মনটা খারাপ, কিন্তু যদি ফার্স্ট থেকে এটা 3-এ থাকতো তাহলে কিন্তু এটা নিয়ে কোনো কথা হইতো না, বরঞ্চ 3 মার্ক মানে ইললজিক্যাল কিছুই না। হ্যাঁ, এখন এটা নিয়ে তর্কাতর্কির সুযোগ আছে, অনেক কিছুই সুযোগ আছে, কেউ এসে বলতে পারে 10 মার্ক, সেটা আলাদা কথা, কিন্তু 3 মার্ক আসলে ইললজিক্যাল কিছু না। এবং 2 নাম্বার তোমার এত বেশি লসও হচ্ছে না, হয়তো 300 সিট কম আসতেছে। এখন তোমার যেই টার্গেট সেটা হচ্ছে দিন শেষে যারা পড়াশোনা করবে, ভালো প্রিপারেশন নিবে, তারা কিন্তু ঢুকে যাবে। কারণ তুমি জাস্ট চিন্তা করো যে গত বছর 1000 সিট বাড়ছে, সেটা যদি না বাড়তো, তখন তুমি কি করতা, তাই না? ফলে দিন শেষে গেমটা কিন্তু এমনই যে গত বছর সিট 1000 বাড়ছে, ফলে দিন শেষে গেমটা কিন্তু এমন, তুমি যদি জাস্ট গত বছরের কথা চিন্তা করো, যে তুমি জাস্ট চিন্তা করো যে 1 সিট বাড়ে নাই, তখন কিন্তু ওই সেকেন্ড টাইমের 3 মার্ক মানে মাত্র 3 মার্ক কাটতেছে, তারপরও গত বছরের থেকে ফার্স্ট টাইমের বেশি চান্স পাচ্ছে। ফলে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের আসলে যেই জায়গাটায় ফোকাস করা উচিত সেটা হচ্ছে পড়াশোনার স্পিড বাড়ানো উচিত। কোনো সন্দেহ ছাড়াই এই যে জিপিএতে তুমি দেখছো যে 200 থেকে 100 চলে আসছে। ফলে এখন কিছু মানে রিয়েল ঘটনাগুলো বলি। প্রথমত এবছর এক্সামিনের সংখ্যা বাড়বে। কেন বাড়বে? কারণ যখনই জিপিএতে 200 থেকে 100 আসছে, মানে সহজ ভাষা, কারো যদি 6 কাটতো জিপিএতে, তার এখন 3 কাটবে। বোঝা গেছে? কারো যদি 10 কাটতো, মানে এটা অবশ্য ভ্যারি করে, এসএসসির গুণ, এইচএসসির গুণ, তার এসএসসিতে কত মাইনাস আছে, যাই হোক ওভারঅল আমরা যেহেতু সার্কুলার পাইনি, তারপরও ব্যাপারটা এরকমই হবে যে কারো 10 কাটতো তার 5 কাটবে। তো যার 10 কাটতো এখন, এবং এই মুহূর্তে এসে হুট করে অনেকে ডিসিশন নিবে যে না, আমি মেডিকেল সেকেন্ড টাইমার অনেকেই আছে, আমি মেডিকেল প্রিপারেশন নিব। যেমন আমি কয়েকটা মেসেজ অলরেডি পাইছি, যারা হচ্ছে সেকেন্ড টাইমার, যারা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি আছে, ইভেন ডেন্টালে ভর্তি আছে, ভাই ডেন্টালের ভর্তি ক্যান্সেল করবো কিনা। তো আমি তো না বলছি ডেন্টালের ভর্তি ক্যান্সেল কইরো না। তো এই যে একটা ব্যাপার, ফলে এবছর এক্সামিনই বাড়বে, প্রতিযোগিতা বাড়বে। তো যখনই প্রতিযোগিতা বেশি, তোমাকে ওই প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তোমাকে পরিশ্রমটা বাড়াইতে হবে, পরিশ্রমটা বেশি করতে হবে, এটা হচ্ছে সবার আগে। ঠিক আছে? আর একটা কথা, একটা প্রশ্নের উত্তর একটু দিই। তোমরা লস প্রজেক্ট নিয়ে জিজ্ঞেস করো, ভাই লস প্রজেক্ট কবে আসবে, লস প্রজেক্ট আসলে কি জিনিস? তো লস প্রজেক্ট হচ্ছে অনলাইনের আমার একটা লস প্রজেক্ট মানে হচ্ছে এমন একটা ব্যাচ যেই ব্যাচে আমার লস হয়। লস প্রজেক্ট হয়তো 500 600 700 800 কত টাকা আমি জানি না, এই টাকার ভিতরে একটা ব্যাচ আসবে, যেটা একটা রিভিশন ব্যাচ। ঠিক আছে, যেটা একটা রিভিশন ব্যাচ, যেটা একটা মডেল টেস্ট ব্যাচ, আর যেটা একটা বই তুমি পাবা, এটা কুরিয়ার করে পাঠাবো, যেটা একটা সিক্রেট সাজেশন বুক তুমি কুরিয়ার করে পাবা। এই যে বইটা, আমি তোমাকে কথা মানে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এই যে বইটা তুমি পাবা মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ 30 দিনে যা পড়তে হবে, তার জন্য এর থেকে বেটার কোনো বই মানে বাংলাদেশে নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের লাস্ট 30 দিনের প্রিপারেশনের জন্য তোমার কি দিব
যেহেতু নামই সিক্রেট সাজেশন, যদিও আমি আইডিয়া দিয়ে দিব যে কি পাবা, কিন্তু বইটা গত বছরের তুলনায় বড় হবে। এবং তোমার মনে, আমি আবারও বলি, তোমার মনে যেই ইচ্ছাগুলো আছে না, যে এই জিনিসটা যদি থাকতো, এই জিনিসটা যদি সাজানো থাকতো, এইগুলা যদি থাকতো, এবং আমরা হয়তো 15-16 তারিখের দিকে প্রি বুকিং নিব, এবং তারা আসলেই এই বইটা আগে পাবা এবং নিশ্চিতভাবে বই পাবা। কারণ বই তো হুট করে ছাপানো যায় না। তাইলে ওইখানে 15টা রিভিশন ক্লাস পাবা, ফাইনাল মডেল টেস্ট, এবং সাথে সাথে একটা বই। ফিটা খুবই রিজনেবল হবে, মানে অবিশ্বাস্য একটা ফি হবে। এই হচ্ছে লস প্রজেক্টের যে আপডেটের কথা বলতেছিলাম, সেইটা মোটামুটি 15-16 তারিখের দিকে আমরা রিভিশনে চলে যাব। ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম যে আমার মনে হয় যে এই যে নাম্বারটা কাটতেছে, এটা জাস্টিফাইড। এটা নিয়ে মানে মন খারাপ হওয়ার কিছু ব্যাপার আছে, যে আগে 5 কাটতে এখন 3 কাটতেছে, স্বাভাবিকভাবে তোমাদের কিছু সিট কমবে, কিন্তু স্টিল ওভারঅল চিন্তা করলে, তুমি যদি মানে নিরপেক্ষভাবে চিন্তা করো, তাহলে এটা আসলে মানে তুমি যদি স্টুডেন্ট না ভেবে নিরপেক্ষভাবে সবার কথা, যেমন আমি একজন টিচার, এখন ফার্স্ট টাইমার যে বাচ্চাটাকে আমি পড়াচ্ছি ও চান্স পাক আমি চাই, সেকেন্ড টাইমার যে বাচ্চাটাকে আমি পড়াচ্ছি ও চান্স পাক আমি চাই। এখন তুমি আমাকে বলো যে আমি যখন একটা বাচ্চাকে পড়াই, ঠিক আছে, যখন একটা বাচ্চা ভরসা করে আমাকে ভর্তি হয়, আমাকে টাকা দেয়, তখন ওই ওই যে দায়বদ্ধতা, ওই জিনিসটা ওই স্টুডেন্টের দায়িত্ব আমার হয়ে যায়। ফলে ওকে চান্স পাওয়ানোর জন্য মেডিলোজি তার বেস্টটা দেয়, মেডিলোজি তার সর্বোচ্চ চেষ্টা করে। অন্যরা কে কি করে যায় না, তবে মেডিলোজি তার জীবন দিয়ে দেয় ওই বাচ্চাটাকে চান্স পাওয়ানোর জন্য, সেটা ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক। ফলে আমরা চাই সবাই চান্স পাও। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ফলে অনেকেই হয়তো ধারণা করে নিচ্ছে যে মেডিলোজি হয়তো সেকেন্ড টাইমারদের জন্য পক্ষে কাজ করতেছে, এই কাজ করতেছে, এরকম কিছু না। দিন শেষে মানে আমার কাছে যেটা লজিক্যাল মনে হচ্ছে সেটা, এখন সেটা তোমার কাছে লজিক্যাল নাও হতে পারে, সবার সাথে সবার মতের মিলতে হবে এমন কোনো কথাও আসলে নাই। ঠিক আছে, এখন আমি কয়েকটা কোশ্চেনের আসলে অ্যান্সার দিই। প্রথম কথা, ইমপ্রুভমেন্ট যারা দিচ্ছে, আচ্ছা ইমপ্রুভমেন্টের ব্যাপারে একটা নিউজ আসছে। তো ইমপ্রুভমেন্ট মানে অনেকে বুঝতে পারতেছে না ইমপ্রুভমেন্ট কি জিনিস। ব্যাপারটা হচ্ছে, ধরো একটা বাচ্চা 21 সালে এসএসসি দিছে, এখন তার 23 সালে এইচএসসি দেওয়ার কথা, তো কোনো কারণে সেই এইচএসসিটা ধরো দেয় নাই, হ্যাঁ, বা এইচএসসিটা ফেল করছে আমি ধরে নিচ্ছি, তো আবার 24 সালে এইচএসসি দিছে। ঠিক আছে, তো ধরো 21 সালে এসএসসি আর 24 সালে এইচএসসি, তাহলে ও এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারতো না, এবার পারবে। ওর কি নাম্বার কাটা যাবে? ওর নাম্বার কাটা যাওয়ার কথা না, কারণ ও যেহেতু 24 সালে এইচএসসি পরীক্ষা পাশ করছে, ফলে ও ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবে। ফলে ও হয়তো এবার পরীক্ষাটা দিতে পারবে, এই হচ্ছে একটা ব্যাপার। এবং ওর নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা কম, বা নাম্বার হয়তো কাটা যাবে না। এটা ইমপ্রুভমেন্ট যারা দিচ্ছে তাদের একটা সুবিধা। 2 নম্বর, জিপিএ নিয়ে তোমাদের অনেক অভিযোগ আছে, যাই থাকুক জিপিএ যেহেতু কমতেছে, ফলে জিপিএ এর গুরুত্বটা অনেক কমে গেছে, মানে অন্যান্যবার যে গুরুত্বটা থাকে এবার সেই গুরুত্বটা নাই। ফলে এবার ঘটনা যেটা ঘটছে, খেলা হবে মাঠে, খেলা হবে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে, ওই 1 ঘন্টায় যে যা খেলবে তাই, কারণ জিপিএ এর গুরুত্ব কমছে, সেকেন্ড টাইমের 2টার নাম্বার কমছে, ফলে ওই 1 ঘন্টার খেলা। তবে এখন ব্যাপার হচ্ছে, এখনো তোমার হাতে 2 মাস সময় আছে। এই 2 মাসে তুমি যদি জীবন দিয়ে দাও, একেবারে সোজা বাংলায় জীবন দিয়ে দিতে হবে, কারণ কম্পিটিশনের মাঠে আসলে রিল্যাক্সের কোনো সুযোগ নেই। ফলে তোমার বেস্ট যে প্রিপারেশন যেটা, সেইটা লস প্রজেক্টে তুমি যদি ভর্তি হও, তোমাদের মানে ক্লাস, এক্সাম, বই, মানে লাস্ট 1 মাসে তোমার দায়িত্ব মেডিলোজি নিবে, এবং তোমাকে চান্স পাওয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তুমি কয় টাকা দিয়ে ভর্তি হয়েছো এটা মেডিলোজি দেখবে না। তো লস প্রজেক্টের যে আপডেট, সেইটা ইনশাল্লাহ আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর 2 নাম্বার, একটা চিন্তা করো যে এমনিতেও অনেকের মিস যাইতো, তো মিস গেলে তো সেকেন্ড টাইমই দিতা, এমন অনেকে আসো না, তো ওই দিক দিয়ে চিন্তা করলে ব্যাপারটা কিন্তু আসলে খারাপ না, যদিও নেক্সট ইয়ার গুলাতে কি হবে আমরা জানি না। তো জিপিএ এর গুরুত্ব কমছে, সেকেন্ড টাইমাররা কম্পারেটিভলি বেশি চান্স পাবে, এটা আসলে সত্যি। ঠিক আছে, আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, যারা ড্যাটে ম্যাটে ভর্তি আছে কিন্তু ভর্তি থাকা অবস্থায়ও সেকেন্ড টাইম দিতে চায়, তাদের গত বছর 10 মার্ক কাটা গেছে, এবার কত যাবে? তো এবার কম যাবে, কত যাবে আমি জানি না, সার্কুলার না দেওয়ার আগে বলা যাচ্ছে না। এখন একজন এসে বলছে, ভাই আপনি কি জানতেন, বা আপনার কাছে কি কোনো ভিতরের সোর্স আছে, বা এই যে আপনি বলছিলেন যে সেকেন্ড টাইমারদের 2 মার্ক কমানো উচিত, আর 2 মার্কই কমাইলো। ঠিক আছে, যে আমি বলছিলাম যে সেকেন্ড টাইমের 2টা মার্ক কমানো উচিত, তো আসলে এটা আসলে এরকম কোনো ব্যাপার নাই, এরকম কিছুই নাই, জাস্ট মানে লাক তকদির। আমার মনে হয়েছিল 2 মার্ক কমানো হইলে খারাপ হয় না জিনিসটা, এবং তাই হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা,
ঠিক আছে, তো মেডিকেল ডেন্টালে যারা ভর্তি আছে তাদের আসলে নাম্বার কমবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন নেক্সট কি কোশ্চেন আছে আমি একটু দেখি। আমি আসলে তোমাদের জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ একটা হচ্ছে ভাইয়া আমার এত কাটা যাবে, আমি পরীক্ষা দিতে পারবো কিনা। তো এখন একটা ব্যাপার বলি, যে অনেকে যারা বলতেছিল যে আমার 12 কাটা যাবে প্রিপারেশন নিচ্ছিলা, ঠিক আছে, তো 12 কাটা যাবে প্রিপারেশন নিচ্ছিলা, তো এখন তার কিন্তু 12 কাটা যাবে না, এখন কিন্তু তার অর্ধেক কাটা যাবে বা ওইভাবে আর কি কমবে। তো খুব স্বাভাবিকভাবে তারা এখন খুব ভালো একটা পজিশনে চলে আসছো। কিন্তু ধরো কারো 20 কাটা যাইতো, সে এখন চিন্তা করতেছো আমার তো 20 কাটা যাইতো, এখন তো 10 কাটা যাবে, তাহলে এখন আমি প্রিপারেশন নিই। ভাইয়া এবার কিন্তু কম্পিটিশন অন্যান্য বারের তুলনায় টাফ হবে, এক্সামিনই বেশি, সবকিছু মিলাই কম্পিটিশন বেশি। কিন্তু আমি সবসময় একটা জিনিস খেয়াল করছি, যে দিন শেষে পড়াশোনা করা গ্রুপটা কিন্তু খুব বড় না। ধরো যে বাচ্চাগুলা পরীক্ষা দিত না, হুট করে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দিতে আসবে, স্বাভাবিকভাবেই তারা আসলে, আর যারা হচ্ছে টানা পড়ে যাচ্ছে লম্বা সময় ধরে, স্বাভাবিকভাবে যারা টানা পড়ে যাচ্ছে তারা এগিয়ে আছে। নতুন করে যে হুট করে জয়েন করতেছে তার তুলনায় তো সে এগিয়ে আছে, নতুন যারা জয়েন করতেছে তাদেরকেও চান্স পাবে না এমন না। কিন্তু ওই যে যারা লম্বা সময় পড়ে যাচ্ছে, যারা কষ্ট করে যাচ্ছ লম্বা সময় ধরে এবং শেষ সময় পর্যন্ত কষ্ট করে যেতে পারবা, তারা চান্স পাবা। ঠিক আছে, তারা আসলে চান্স পাবা, এইটা নিয়ে কোনো ডাউট আসলে নাই। আচ্ছা এই হচ্ছে মোটামুটি কথা। আচ্ছা এখন প্রশ্ন প্যাটার্ন, আচ্ছা আরেকটা কোশ্চেন চলে আসছে যে অনুশীলনী, হ্যাঁ অনুশীলনী থেকে প্রশ্ন আসবে কিনা এবার। আমি বারবার এই প্রশ্নটার উত্তর দিই যে আমাদের তো অনুশীলনীর কোর্স চলতেছে, অনুশীলনী থেকে এত প্রশ্ন আসে, এবার আসবে কিনা। আসলেও কিছু যায় আসে না, না আসলেও কিছু যায় আসে না। যারা অনুশীলনী সলভ করতেছো তোমরা ধরো একটা জিনিস আমারে বলো, পড়ার সাথে সাথে প্রশ্ন সলভ করা ইম্পর্টেন্ট কিনা, পড়ার সাথে সাথে প্রশ্ন সলভ করা ইম্পর্টেন্ট কিনা। একজনও বলবে যে প্রশ্ন সলভ করার কোনো দরকার নেই, প্রশ্ন তো তোমাকে সলভ করতে হবে, প্রশ্ন সলভ না করলে তোমার প্রিপারেশন কমপ্লিট হইলো না। পড়া আর প্রশ্ন সলভ করা এই দুইটা মানে একটার একটার পরিপূরক। প্রশ্ন সলভ যদি করো তুমি, তাইলে তোমাকে অনুশীলনের প্রশ্নই সবার আগে সলভ করতে হবে। কিছু না করো অনুশীলনী প্রশ্ন তোমাকে সলভ করতে, কেন? কারণ ধরো যে কোনো একটা কোচিং মেডিওলজি প্রশ্ন রেডি করছে, প্র্যাকটিস বুক দিছে, অন্যান্য সব কোচিং প্রশ্ন রেডি করে তোমার প্র্যাকটিস বুক দিছে, কিন্তু সেই যে প্র্যাকটিস বুকগুলো এগুলো তো বানানো প্রশ্ন, আর ওই যে অনুশীলনের প্রশ্নগুলো এগুলো হচ্ছে বোর্ডে আসা প্রশ্ন, মেডিকেলে আসা প্রশ্ন, ডেন্টালে আসা প্রশ্ন, ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন। এই প্রশ্নগুলোর গুরুত্ব নিশ্চয়ই বেশি, এই প্রশ্নগুলো নিশ্চয়ই বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যখন তুমি সলভ করবা, এই প্রশ্নগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক থেকে আসা প্রশ্ন, এই প্রশ্নগুলো যখন তুমি সলভ করবা তোমার প্রস্তুতি অবশ্যই ভালো হবে। অনুশীলনী থেকে প্রশ্ন আসা লাগবে না, অনুশীলনী থেকে প্রশ্ন আসলেও তুমি মুখস্থ করেও যাইতে পারবা না। দিন শেষে অনুশীলনীর প্রশ্ন সলভ করবা তোমার নিজের প্রশ্ন সলভের জন্য, যেটা তোমাকে চান্স পাওয়াবে সেই জন্য। অনুশীলনীর প্রশ্ন ধরে বসে থেকে মুখস্থ করে কেউ চান্স পাবা না। কারণ আমি কয়েকদিন আগে এই যে অনুশীলনী গিগা এক্সাম নিলাম, কে আমি বলছিলাম 100তে 100 পাইলে এই দিব, একজনে 100তে 100 পাইছো, একজন পাইছে রিদওয়ান, আসলে আমাদের একটা ভুল ছিল, এর বাইরে আর তো কেউ 95ও পায় নাই। তাইলে এই যে অনুশীলনী সেকেন্ড টাইমার যারা ছিলা, গত একটা বছর ধরে 1.5 বছর ধরে অনুশীলনী মুখস্থ করে যাচ্ছ টানা, তাহলে 95 কেন পাইলা না? একটা প্রশ্ন তো অনুশীলনের বাইরে থেকে আমি করি নাই, তাহলে কেন 95 পাও নাই? তাই না? তাহলে ব্যাপারটা এটা যে অনুশীলনী মুখস্থ করে কারো পক্ষে চান্স পাওয়া সম্ভব না। ফলে অনুশীলনী থেকে আসতেছে কি আসতেছে না এগুলো কিছু যায় আসে না, কিন্তু অনুশীলনের প্রশ্ন আমরা যে ধরে ধরে সলভ করাচ্ছি এইটাই তোকে চান্স পাওয়াবে। ঠিক আছে, সলভারটাই মানে এই যে ব্যাচটা, এই ব্যাচ যারা ঠিকঠাক করবে তারা চান্স মানে তারা চান্স পাওয়ার জন্য খুব স্বাভাবিকভাবে ভালো একটা পজিশনে থাকবে। কারণ অনুশীলনের প্রশ্ন যা সলভ করাচ্ছে এগুলোই তো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এগুলোই তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন এই একটা কথা, 2 নাম্বার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন কি চেঞ্জ হবে। আমি একটু আগে একটা পোস্ট দিছি যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ নিয়ে। ভাইয়া কোন বছরে একই প্যাটার্নে প্রশ্ন আসছে? কবে? অনুশীলনী থেকে তো প্রশ্ন আসা শুরু করছে এই 2-3 বছর, এর আগে তো অনুশীলনী থেকে প্রশ্ন আসতো না, তাই না? আচ্ছা এর ভিতর সববার কি সহজ প্রশ্ন হয়েছে? কখনো কাটমার্ক 62-63 হয়েছে, কখনো কাটমার্ক 70-এর উপরে চলে গেছে। তাহলে প্রশ্ন কখনো সহজ হয় কখনো কঠিন হয়। প্রশ্ন তাইলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ মানে কি? কি বুঝাচ্ছ তুমি আমারে? কি চেঞ্জ হবে? কই থেকে চেঞ্জ হবে? আচ্ছা অনুশীলন থেকে কখনো প্রশ্ন আসছে কখনো প্রশ্ন আসে নাই, কখনো সহজ প্রশ্ন হয়েছে কখনো কঠিন প্রশ্ন হয়েছে, তো এটা তো সবসময় হয়ে আসতেছে। কখনো এমন হয়েছে যে সারা জীবন এইরকম প্রশ্ন হয়, মানে একটা সিস্টেম মেনে চলে? কবে সিস্টেম মানছে বলো আমারে?
কবে সিস্টেম মানছে? তাইলে এই যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এমন কিছু, যে পড়তেছো সে চান্স পাবা, সোজা বাংলা। পড়লে চান্স না পাওয়ার কোনো কারণ নাই, বই থেকেই প্রশ্ন করবে, পড়া জিনিসই আসবে। আবারও বলি, বই থেকে প্রশ্ন করবে, পড়া জিনিস আসবে। এখন আমরা আসলে অনেকেই হাইলাইট পাওয়ার জন্য অনেক কথাই তোমারে বলি। শোনো, ব্যাপারটা হচ্ছে কি, ভয় বেঁচে খাওয়া সবচেয়ে ইজি। আমি তোমাকে ভয় বেচলে, ধরো আমি ভর্তি করাইতে চাই তোমারে, আমি কি বললে তুমি বেশি ভর্তি হবা জানো? আমার এই কোর্স না করলে তুই চান্স পাবি না, এই কথা বললেই তুমি আমার কাছে এসে ভর্তি হবা। আমি যদি বলি আমার কোর্স ভালো, আমার কোর্সে ভর্তি হও, আমার কোর্সে ভর্তি হইলে খুব ভালো হবে, এই কথা বলে তুমি ভর্তি হবা না। আমি যদি বলি আমার কোর্সে ভর্তি না হইলে তুই চান্স পাবি না, তাহলেই তুমি ভর্তি হবা। এই জন্য অনেকে ভয় বেঁচে খায়। তো ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই, পড়াশোনা করলে চান্স পাবা। প্রশ্ন কঠিন হইতে পারে, কঠিন তো হয় মাঝে মাঝে, এমন তো না যে প্রশ্ন কখনো কঠিন হয় নাই, কিন্তু বই থেকেই প্রশ্ন হবে, পড়া জিনিস থেকেই প্রশ্ন হবে। ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে এগ্রি, যারা এগ্রি দিছো, তো ভাইয়া যারা এগ্রি দিছো মানে সেকেন্ড টাইমারদের কথা বলতেছি, তাদের তো ফিজিক্স পড়া হইছে, তাদের তো কেমিস্ট্রি পড়া হইছে, তাই না? তাদের বায়োলজি পড়া হইছে, তো সবই তো পড়া হইছে। এগ্রি যারা দিছো তারা তো খুব ভালো পজিশনে আসছো, একটা বড় পরীক্ষা দিয়ে আসছো, সুন্দর করে রিভিশন দিয়ে আসছো, কয়েকবার রিভিশন দিছো, এটা তোমাকে অনেক আগায় নিয়ে আসছে। এখন যদি বৈশা বৈশা মানে ইয়া করো, এখন আসলে তোমাকে ওই স্পিডটা ধরে রাখতে হবে। এখন এসে অনেকে শুরু করছে কি, ওই ছোট আবার ওই সেই আদিম যুগে ফিরে গেছে, একটা অধ্যায় ধরে টুকটুক করে পড়া। তোমাকে যতবার রিভিশন দিতে পারবা তোমার তত ভালো, যত দ্রুত ফাস্ট শেষ করতে পারবা। এখন ওই টুকটুক করে পড়ার সময় নেই, যত দ্রুত পারো শেষ করো। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এইটা আর একটা প্রশ্ন, যে খুবই ভালো প্রশ্ন, যে এই প্রশ্নটা কয়েকজন করছে, এখন শুরু করলে সম্ভব কিনা। ভাইয়া এখন শুরু করলে সম্ভব। দেখো ভাইয়া, সম্ভব জিনিসটা কিরকম, যে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তোমার মোটামুটি পড়াশোনা আগে তো করছিলা, সে তো কতটুকু করছো, কি অবস্থা আছো তুমি, তুমি এখন যে শুরু করলা, শুরু করে আসলে শেষ করতে পারবা কিনা, কতটুকু ইন্টেন্সিটি নিয়ে পড়বা, হ্যাঁ তোমার স্ট্র্যাটেজি কি হবে, সবকিছুর উপর ডিপেন্ড করে যে তুমি আসলে চান্স পাবা কিনা। কিন্তু খুব স্বাভাবিক যে এখন শুরু করে প্রচুর পোলাপান চান্স পেয়ে যাবে, প্রচুর পোলাপান, একটা দুইটা না। ফলে এখন শুরু করলে অবশ্যই সম্ভব। তবে পরীক্ষার 2-4 দিন আগে এটা জিজ্ঞেস করো না, হ্যাঁ প্লিজ, আল্লাহর ওয়াস্তে। তো মোটামুটি যে প্রশ্নগুলো আমি পাইছিলাম ঘুরে ফিরে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আসলে দিছি। এখন তোমরা বলো যে তোমাদের কাছে কোনো কোশ্চেন আছে কিনা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি সেইগুলো একটু অ্যান্সার করি। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা দেখি। আচ্ছা, ফ্রিডম ফাইটার কোটা নিয়ে যেটা, তো ফ্রিডম ফাইটার কোটায় যখন এখন এটা বলা যাচ্ছে না, তবে হ্যাঁ ফ্রিডম ফাইটার কোটাও চেঞ্জ আসতে পারে, যেটা আর কি সরকার থেকে রুলস করে দিচ্ছে যে মুক্তিযোদ্ধার সন্তান মানে মুক্তিযোদ্ধা এবং সন্তানদের জন্য প্রযোজ্য হবে। সেই রুলসটা এবারও অ্যাপ্লাই হতে পারে, পসিবিলিটি বেশ ভালো রকম আছে আমার কাছে পার্সোনালি মনে হয়। এইচএসসি মিলে জিপিএ 9 নাকি 8.5 লাগবে, আমার মনে হয় যে 9ই লাগবে, এটা হয়তো 9ই লাগার কথা। আচ্ছা, তারপরও সার্কুলারের জন্য ওয়েট করতে হবে। এক্সট্রা ইনফো বায়োলজি ক্লাস নেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সামনে আমি কিছু ক্লাস নিব, তো তোমরা একটু আমাকে আইডিয়া দিতে পারো যে সামনে কোন ক্লাসগুলো নিলে ভালো হয়। আচ্ছা, কিভাবে পড়বো একটু বলেন, জিকে টপিক নিয়ে বলেন। আমার মনে হয় যে 2-1 দিনের ভিতর তুমি সার্কুলার পেয়ে যাবা। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, হইতে পারে যে এই সপ্তাহে মানে বুধ বৃহস্পতিবার সার্কুলার পেয়ে যেতে পারো, কারণ আমরা যে আজকে আপডেট গুলো পাইছি, তাহলে আরেকটা মিটিং হয়েছে তার আপডেট পাইছি, তাহলে কালকে পরশু সার্কুলার পেয়ে যাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। তো সার্কুলারটা পাইলে জিকে নিয়ে আমি আসবো, হ্যাঁ জিকে নিয়ে আমি একটু কথা বলবো। তো যেহেতু সার্কুলারটা আমার মনে হয় 1-2 দিনের ভিতর পেয়ে যাবা, এটা একটা ব্যাপার। ইংলিশ ভোকাবুলারি ভাইয়া, ইংলিশ ভোকাবুলারির চিন্তা লস প্রজেক্টের উপর ছেড়ে দাও। লস প্রজেক্ট ইংলিশ ভোকাবুলারি দেখবে, কথা মানে বলে দিলাম কেমনে দেখবে সেগুলো বলতেছি না, জাস্ট বলে দিলাম যে লস প্রজেক্ট তোমার ইংলিশ ভোকাবুলারির দায়িত্ব নিল। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, মানে খালি লস প্রজেক্টে ভর্তি হবে, আর কিছু করা লাগবে না, তোমার ইংলিশ ভোকাবুলারির দায়িত্ব মেডিলজির। আচ্ছা, লস প্রজেক্ট ফ্রি পাবো কিনা সলভার ডাইয়ে, ভাইয়া একটু বলি, পেইড ব্যাচের যারা তারা লস প্রজেক্ট পাবা শুধুমাত্র আইসিইউ এক্সাম ব্যাচ যারা। এখন কাহিনী হচ্ছে লস প্রজেক্ট যে কোনো পেইড ব্যাচে যারা আগে থেকে ভর্তি আছো তারা পাবা, কিন্তু কাহিনী হচ্ছে যারা পেইড ব্যাচে আগে থেকে আসো, কাহিনী হচ্ছে সিক্রেট সাজেশন বই যেটা, এই বইটা হচ্ছে
সবাইকেই কিনে নিতে হবে। যারা লস প্রজেক্টে নতুন ভর্তি হবে তারা তো ফ্রি পাবে। এর বাইরে বাকি শুধুমাত্র আইসিইউ এক্সাম ব্যাচ, যেহেতু এই এক্সাম ব্যাচে লস প্রজেক্ট ইনক্লুডেড, আর অন্য যত পেইড ব্যাচ আছে গোল্ড ডিগার সহ সেখানে লস প্রজেক্ট ইনক্লুডেড কিন্তু বইটা ইনক্লুডেড না। ফলে বইটা একটু তোমার এখানে আমি আবারও বলি, বই যেটা সেটা আমি বানানোর খরচ তোমাকে দিব, ফলে বানানোর খরচটা দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো লস প্রজেক্টের বইটা হচ্ছে এই মাসের শেষের দিকে রেডি হবে, এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন প্যাটার্ন আগের মতো থাকবে কিনা আমি এতক্ষণ এই অ্যান্সারই দিলাম। ভাইয়া এখন জিকে আর ইংলিশ পড়তে পারেনি, কি করবো ভাইয়া? এইটা খুব কনসার্নিং যে তোমরা জিকে ইংলিশ আসলে সময় দিচ্ছ না। জিকে ইংলিশে ভাই সময় দিতে হবে। একটা কথা আমি বলি যে তোমরা এখন শেষ সময় এসে কি করো ভাইয়া, এবং এই সুযোগটা নিয়ে অনেকে ব্যাচ ছাড়ে, ব্যাচ লঞ্চ করতেছে। এই কয়দিনে জিকে ইংলিশ তোমার 15 জিকেতে 10-10, এই কয়দিনে শেষ করে দিব, চলে আসো। ভাইয়া কোনো ব্যাচে পড়া তুমি জিকে ইংলিশে ভালো করতে পারবা না। জিকে ইংলিশে ভালো করতে গেলে তোমাকে নিজেকে সময় দিতে হবে, প্রতিদিন সময় দিতে হবে। এখনো সময় আছে, এইসব করো, ঠিক আছে? এইসব প্রলোভনে পানা দিয়া জিকে ইংলিশ একটু পড়ো। যেমন এই গোল্ড ডিগার্স এর পোলাপান সব ক্লাস করে, জিকে ইংলিশের ক্লাস করে না। তো জিকে ইংলিশ তুমি ক্লাস করো না, তুমি জিকে ইংলিশ পারবা কেমনে আমারে বলো? এফএমসি একই নিয়ম হবে কিনা না, এফএমসি সার্কুলার সবসময় ডিফারেন্ট হয়। এফএমসি সার্কুলার সবসময় আসলে ডিফারেন্ট হয়। ইংলিশ কিভাবে পড়বো এখন শুরু করলে পারবো কিনা? তো ইংলিশ দেখো, ইংলিশ জিনিসটা এমন যে কেউ আসলে 0 পায় না, কেউ আসলে 15-তে 15 পাওয়াও খুব কঠিন। ইংলিশ আমরা ছোটকাল থেকে পড়তেছি, আমরা কিছু ইংলিশ সবসময় পারি, ঠিক আছে? কিছু ইংলিশ সবসময় পারি। ইংলিশ নিয়ে আমরা একটা গাইডলাইন সেশন দিব। লস প্রজেক্টের ক্লাস ওয়েবে করা যাবে, ওয়েবেও করা যাবে, ফেসবুকেও করা যাবে। কত মার্ক পর্যন্ত কাটলে মেডি প্রিপারেশন নিতে থাকা সেফ? ভাইয়া মানে দেখো 10 নাম্বার নর্মালি বলি, তবে এবার একটু কম কাটলে ভালো, কারণ এবার যেহেতু কম্পিটিশনটা একটু বেশি, ফলে 10 নাম্বার যদি কারো কাটে সেটা একটু বেশি টাফ হয়ে যাবে। মানে অন্যান্য বার হয় যখন সেকেন্ড টাইমারদের পাস কাটে, ঠিক আছে? 23-এ এক্সাম দিইনি, পয়েন্ট কম দেখে। দেখো এক্সাম দিছো কি দাও নাই এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমার তোমার তুমি কোন মানে 23-এ এইচএসসি পাস করছো এই তো কথা। মানে তুমি সেকেন্ড টাইমার, তোমার 3 নাম্বার কাটা যাবে। তুমি এক্সাম দিছো কি দাও নাই এটা কোনো ব্যাপার না। না, শুধুমাত্র আইসিইউ এক্সাম ব্যাচ আর লস প্রজেক্ট এই দুইটা ব্যাচে যারা ভর্তি হচ্ছে তাদের সিক্রেট সাজেশন বইটা কেনা লাগবে না। আর এখানে একটু বলি যে সিক্রেট সাজেশন বই আইসিইউ এক্সাম ব্যাচে যে কয়জন ভর্তি হয়েছে তাদের জন্য আমরা বানাই রাখতেছি, কিন্তু লস প্রজেক্টে কয়জন ভর্তি হবে তা তো আমরা জানি না। একটা সংখ্যা আমরা বানাবো, যেই সংখ্যা বানাবো প্রথম ওই কয়জন পাবে বই। এরপরে কারণ সময় খুব অল্প, নতুন করে বই অর্ডার দিয়ে বানানো খুব কঠিন, ফলে লস প্রজেক্টের ক্ষেত্রে তুমি আগে আগে ভর্তি হবা, এই একটা পরামর্শ দিতে পারি। কারণ মানে আইসিইউ এক্সাম ব্যাচে যারা তাদের জন্য বই আমরা আগে থেকে আমরা জানি যে এতজন স্টুডেন্ট আমার আইসিইউ এক্সাম ব্যাচে আছে, বা গোল্ড ডিগার্সে যারা আছে তাদের থেকে আমরা আগে অর্ডার নিয়ে নেব যে তোমরা কাকে বই চাও, ঠিক আছে? তো ওই অর্ডার নিয়ে আগে আমরা ফাইনাল করে ফেলবো যে এতজন আছে। তারপর আর লস প্রজেক্টে আমরা একটা স্টুডেন্ট ধইরা সেই বইগুলো অর্ডার দিব, এবং ওই পর্যন্ত লস প্রজেক্টে ওই পর্যন্ত হচ্ছে বইটা পাবে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, 7 কাটলে কি আমার জন্য সেফ হবে? লস প্রজেক্টে ক্লাস কবে শুরু হবে আমি বলি। লস প্রজেক্টের কার্যক্রম শুরু হবে ডিসেম্বরের 11 তারিখ থেকে, ঠিক আছে? মানে ডিসেম্বরের 11 থেকে জানুয়ারির 17, মোটামুটি 1 মাস 6 দিন হচ্ছে লস প্রজেক্টের ডিউরেশন। যা হবে 1 মাস 6 দিনে হবে। ক্লিয়ার? রিভিশন ক্লাস তো তো আমাদের গোল্ড ডিগার্স এর ক্লাস শেষ হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ। তো মোটামুটি এই রিভিশন ক্লাসও তখনই শুরু হয়ে যাবে। এবং এই রিভিশন ক্লাস আমি আবারও বলতেছি, এই 15টা রিভিশন ক্লাসের 11টা নিব আমি, 4টা নিবে আসিফ। এবং এই রকম রিভিশন ক্লাস তুমি তোমার মানে মেডিকেল অ্যাডমিশনে তুমি কখনো করো নাই, বা কেউ নিবেও না, ঠিক আছে? এমন কিছু রিভিশন ক্লাস তুমি ইনশাআল্লাহ পাবা। 4.1s ভাইয়া লস প্রজেক্ট সবাই ফ্রি পাবা, কিন্তু বইয়ের কথাটা বলছি, বইটা তোমাকে বানানোর খরচ দিতে হবে, কারণ এই বই তো কোর্সের সাথে ছিল না, তাই না? এই বইটা আমি আলাদা বানাচ্ছি, তাহলে আমার বানানোর খরচ দিতে হবে, সিম্পল কথা। আচ্ছা ঠিক আছে, ওকে। আর লিটমাস পেপার যেটা দেখি, লিটমাস পেপারটাও আমরা একটা কাজ করতে পারি না, লস প্রজেক্টের সাথে লিটমাস পেপার দিলে ফি বেড়ে যাবে, ফলে আমরা হয়তো এক্সট্রা কেনার সুযোগ দিতে পারি লিটমাস পেপার, কিন্তু ওই ফিটা আমরা রিজনেবলি রাখবো লস প্রজেক্টে। কারণ আমাদের যেই প্ল্যান যে মেডিলজিতে অনলাইনে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট মেডিলজিতে পরীক্ষা দিবে, আমার গোল্ড ডিগার্সের বাচ্চাগুলা অনেক স্টুডেন্টের সাথে এক্সাম দিবে, নিজেকে জাজ করতে পারবে, বা যারা এখানে থাকবে তারা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টের মধ্যে এক্সাম দিতে পারবে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট।
গতবার মেডিকেল এক্সাম দিছি, এবার ইমপ্রুভমেন্ট দিছি, আমার কি মার্ক কাটবে? আবার আমার মনে হয় না যে কাটবে, তুমি যেহেতু ইমপ্রুভমেন্ট দিছো। কারণ তুমি যে গত বছর এক্সাম দিছো ওইরকম কোনো রেকর্ড আসলে ওইটা কখনো কাউন্ট হয় না, যে গত বছর তুমি এক্সাম মেডিকেল এক্সাম দিছো কি দাও নাই। তুমি এবার ইমপ্রুভমেন্ট দিছো মানে তুমি ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট। বই কবে লঞ্চ করবেন? ভাইয়া বইও 2-4 দিনের ভিতর লঞ্চ হবে, টেনশন করার কিছু নাই। এক্সাম ব্যাচ কবে থেকে? ভাইয়া এই যে লস প্রজেক্টটাই সব, এক্সাম ব্যাচ, রিভিশন ব্যাচ, তোমার লাস্ট 1 মাস যা পড়া লাগবে সব লস, এই লস ওই সিক্রেট সাজেশনে থাকবে। সোজা বাংলা, তোমার যা মনের ভিতর যা আছে সেইটা আমরা রিড করে ওই সিক্রেট সাজেশনে তাই দিব। মানে আমরা তো জানি, আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি জানি না যে লাস্ট 1 মাস পোলাপান কোন কোন জায়গায় ঝামেলায় পড়ে, কি কি তার পড়া দরকার হয়, কোনগুলা না পড়লে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তো যেগুলা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না সেই জিনিসগুলো আমরা এই সাজেশন বুকে ঢুকাই দিব। দিস দ্য বেস্ট সাজেশন বুক বাংলাদেশের মেডিকেল অনলাইন অফলাইন সব মিলাই, এর থেকে ভালো সাজেশন বুক তোমাকে কেউ দিবে না, বা আর কেউ হয়তো সাজেশন বুক ওইভাবে দেয়ও না। আচ্ছা ঠিক আছে, বইটা কোন জায়গা থেকে নিব? লস প্রজেক্টে ভর্তি হলেই বই পাবা যদি প্রথম দিকে ভর্তি হও। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো হ্যাঁ, তাসিন একটা কথা বলছে যে শেখ হাসিনা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে, কাইন্ড অফ ট্রু। যদি তোমরা চাও যে শেখ হাসিনা মেডিকেল ভর্তি পরীক্ষা দিক, তোমরা কিন্তু শাহবাগে যে আন্দোলন শুরু করতে পারো যে আমরা শেখ হাসিনাকে ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষা দিব না। ঠিক আছে, লাল করে দিবে, পুরা লাল করে দিবে সেনাবাহিনী। ঠিক আছে, লস প্রজেক্ট কবে আসবে? আমরা হয়তো এই মাসের মাঝামাঝি, হয়তো 15 তারিখ থেকে আমরা বুকিং নেওয়া শুরু করতে পারি এবার, কারণ আগে থেকে, কারণ আমাদের বই কতগুলা অর্ডার দিব তার একটা আইডিয়া দরকার, ফলে বুকিং ছাড়া হয়তো হবেও না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। জীববিজ্ঞান কি সিলেবাসের বাইরে 10টা অধ্যায় কমপ্লিট করতে হবে? সিলেবাসের বাইরে সব অধ্যায় পড়তে হবে ভাইয়া। লস প্রজেক্টের ফি খুবই রিজনেবল হবে, কবে কত হবে বলতে পারতেছি না, তোমাদের মনে কি আছে বলো, তোমাদের মনে কি আছে, কত হইলে ভালো হয় একটু বলো তো আমারে। বই পাবা এইসব করে হইল 8.4 কাট হইলে ভাইয়া পসিবল, পসিবল। তুমি যদি ট্রাই করে যাও, এতদিন ট্রাই করো, তাহলে ট্রাই করে যাইতে থাকো, সমস্যা নেই। মেডিকেল কলেজের চয়েস লিস্টটা নিয়ে ভাইয়া এই সার্কুলারটা দিক, তারপর চয়েস লিস্টটা নিয়ে কথা বলবো। এখনো আসলে চয়েস লিস্ট নিয়ে কথা বলার মতো সময় আসে নাই। ঠিক আছে, এখন আসলে চয়েস লিস্ট নিয়ে কথা বলার সময় আসে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, না এবার ফিটা সামান্য বাড়বে, কারণ এবার বইটা মানে আগের তুলনায় বড় হচ্ছে, কারণ আমরা আরো টপিক অ্যাড করতেছি। তোমাদের মনের কিছু জিনিস আছে যেগুলো তোমরা চাও, সেগুলো আমরা অ্যাড করতেছি, ফলে বইটা বেশ বড় হচ্ছে। ঠিক আছে, ফলে এই একটা ব্যাপার। না না, আবার ভর্তি হওয়া লাগবে না, যারা পেইড ব্যাচে অলরেডি আসো তাদের লস প্রজেক্টে ভর্তি হওয়া লাগবে না, খালি বইটা কেনা লাগবে। জিনিসটা কি বোঝা গেছে? খালি বইটা কেনা লাগবে। ওকে, জিকে এবার কি কোনো চেঞ্জ আসবে? ভাই আসতে পারে, পসিবিলিটি আছে, লেটস সি। জাস্ট সার্কুলারটা আমার মনে হয় কাল পরশু পেয়ে যাবা, সেই পর্যন্ত একটু ওয়েট করো। ঠিক আছে, ওকে। ভাইয়া অবশ্যই দিতে হবে। লস প্রজেক্টের যে বই সিক্রেট সাজেশন, এইটার দাম আমি তো কারো কাছ থেকে নিই নাই, কারো কাছ থেকে বই, এই বইয়ের দাম নিছি আমি? কাউকে বলছি যে তুমি গোল্ড ডিগার্সে ভর্তি হইলে বা কোনো ব্যাচে ভর্তি হইলে বইটা আমি দিব? কারণ তোমাদের যে প্রমিসড বইগুলা যা কিছু, তার থেকে বেশি দিছি আমি, তাই না? আমরা আমাদের গোল্ড ডিগার্সের একটা ব্যাচের যা ফি, তার অর্ধেক দামের বই আমি তোমাদের দিয়ে দিই না? তাই না? তো একটা বই বানাইতে যদি আমার নতুন করে বানাইতে হয়, তাহলে তার খরচটা তো তোমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসো। তাহলে আমরা মোটামুটি লস প্রজেক্টটা কি ভাইয়া একটু বুঝান। লস প্রজেক্টটা হচ্ছে একটা রিভিশন ব্যাচ, একটা ফাইনাল মডেল টেস্ট ব্যাচ, আর একটা বই পাওয়া যায় যে বইটায় লাস্ট 1 মাস এর যা পড়তে হবে তাই আছে, একটা সিক্রেট সাজেশন পাওয়া যায়। এই হচ্ছে লস প্রজেক্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত শেষ করতেছি। তো আমার মনে হয় যে আমি যা বুঝাইতে চাইছিলাম সেটা বুঝাইতে পারছি। ঠিক আছে,
তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।